শাশুড়ির রুম থেকে চিৎকারের আওয়াজ শুনে বেশ দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল সুমি। যদিও লায়লা বেগমের সাথে সুমির সম্পর্কটা কয়েক মাস যাবৎ ভালোই যাচ্ছে না, তবুও শাশুড়ি যত বড় শত্রু হোক না কেন, বিপদের মুহূর্তে যদি সে এগিয়ে না যায়, তবে স্বাভাবিকভাবে যে কেউ তার হিংসাত্মক মনোভাব নিয়ে প্রশ্ন তুলতেও দ্বিধা করবেন না। নিজের রুমের চৌখাট পেরিয়ে যাওয়ার সাথে সাথে সুমি খেয়াল করলো একটা আবছায়া ঠিক লায়লা বেগমের দরজার পাশ থেকে দৌড়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এমন দৃশ্য দেখে সুমি কিছুটা ভয় পেলেও সে দমে না গিয়ে দ্রুত পায়ে লায়লা বেগমের ঘরে ঢুকতে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সুমি কিছুটা চমকে ওঠে। কারণ লায়লা বেগম নিজের বিছানার উপর বসে অনবরত মির্গি রুগীর ন্যায় কাঁপছে এবং মুখ থেকে অস্বাভাবিকভাবে সাদা ফেনার স্তূপ বেরিয়ে আসছে। শাশুড়ির এমন মুমূর্ষু অবস্থা দেখে এই মুহূর্তে সুমি কী করবে তা যেন ওর ভাবনাতে আসছে না। দৌড়ে গিয়ে লায়লা বেগমের মাথাটা নিজের হাতের উপর রেখে ভয়ার্ত স্বরে সুমি জিজ্ঞাসা করল, আম্মা, আপনার কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? সুমির কথার প্রত্যুত্তরে লায়লা বেগম কিছু একটা বলতে যেও বলতে পারল না। আস্তে আস্তে তার গঙ্গানির আওয়াজটা যেন নীরবতার রূপ নিল এবং মুহূর্তে তার নিস্তেজ দেহটি সুমির কোলে ঢলে পড়ল। সুমি বেশ কয়েকবার নিজের শাশুড়িকে ধাক্কা দিলেও তিনি আর জেগে উঠলেন না। ইতিমধ্যে আশেপাশের বাড়িগুলোতে ফলাওভাবে প্রচার হয়ে গেছে যে শিকদার বাড়ির বউ নিজের শাশুড়িকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। একজন দুজন করে আশেপাশের ৩-৪ গ্রামে এই খবর পৌঁছে গেল। এই সন্ধ্যার সময় মানুষ এমন খবর শোনার পরে সকলেই শিকদার বাড়ির পথে যাত্রা শুরু করেছে, খুনি বউ এবং মৃত শাশুড়িকে একটুখানি দেখার জন্য। হিমেলের কানে যখন পৌঁছল যে তার মা তার বউকে বিষ খাইয়ে মেরেছে, তখন সে একটুও নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। কারণ সে জানে তার স্ত্রীর সাথে তার মায়ের যতই মনমালিন্য থাকুক না কেন, সুমি এ ধরনের কাজ জীবনেও করবে না। তবু সে মায়ের মৃত্যু খবর শোনা মাত্র আর এক মুহূর্ত দেরি না করে শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সুমি নিজের রুমে মেঝেতে বসে অনবরত কেঁদেই চলছে, আর একটু পর পর এক মহিলা এসে তাকে দেখে ঘৃণার মুখে আবার চলে যাচ্ছে। কেউ আবার তাকে বলছে, শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না বলে তাকে একদম মেরে ফেললি, একটুকে মায়া দয়া নেই তোর মনে? সুমি উত্তরে কিছু বলতে পারে না, বরং শুধু কাঁদে। কারণ গ্রামের এসব অজ্ঞ মানুষকে হাজারবার বুঝিয়ে লাভ নেই। তবে লায়লা বেগমকে বিষ খাওয়ানোর ব্যাপারে সুমি সন্দেহ করারও একটি বড় কারণ আছে। ঘটনাটি 15 দিন আগে। সুমি তখন সবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে। কিন্তু 10 দিনের উপর বাপের বাড়িতে অবস্থান করায় লায়লা বেগম তখন সুমিকে ঝাড়তে থাকে। কারণ তিনি আগেই বলে দিয়েছিলেন 2 দিনের বেশি যেন বাপের বাড়িতে না থাকে। এই নিয়ে লায়লা বেগম একের পর এক জ্বালাময়ী কথা শুনে সুমিও লায়লা বেগমকে অনেক কঠিন কথা শুনিয়ে দেয়। এক পর্যায়ে ছেলের বউয়ের সাথে কঠিন কথা শুনে লায়লা বেগম সুমিকে মারতে উদ্যত হয়। এমনকি একটি চড়ও বসিয়ে দেন সুমির গালে। শাশুড়ির এমন দুর্ব্যবহার দেখে সেও স্থির থাকতে পারেনি, বরং পাশে থাকা একটা স্টিলের মগ লায়লা বেগমের মাথা বরাবর ছুঁড়ে মারে। যদিও সেটি লায়লা বেগমের শরীরে লাগেনি, তবুও তিনি এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাড়ি মাথায় তুলে একাকার করে ফেলেন। একে একে সকল প্রতিবেশীর নিকট তিনি ছেলের বউয়ের দোষ ত্রুটি বলতে থাকেন, যার কারণে সবার মনে সুমির প্রতি একটা খারাপ ধারণা জন্ম নেয়। কিন্তু সেদিন সুমির কাছে এসবের থেকেও খারাপ লেগেছিল হিমলের নিশ্চুপ থাকা দেখে। কারণ সে সব দৃশ্য দেখেও তার মাকে কিছু বলেনি। মূলত হিমেল নিজের পছন্দে সুমিকে বিয়ে করার কারণে লায়লা বেগমের নিকট সুমি ছিল চোখের বিঁধে যাওয়ার কাঁটার অনুরূপ। হিমলের বোন বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই আর্তনাদ স্বরে নিজের মায়ের মৃত্যু শোকে কষ্ট লোপন করতে লাগলো। একই সাথে সে মায়ের মৃত্যুর জন্য সুমিকেই দায়ী করছে। কে যেন আবার পুলিশকে খবর দিয়েছে, তাই কিছুক্ষণের মধ্যে বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয়। হিমলের বড় বোন পুলিশের নিকট একের পর এক সুমির ব্যাপারে তার মায়ের সাথে কথা অবিচারের কথা বলতে থাকে। এমনকি এও বলে যে এর আগেও নাকি সুমি তার মাকে মেরে ফেলার চেষ্টা করছে। তার মুখে এমন কথা শুনে থানার কর্মকর্তা লায়লা বেগমের লাশ চেক করে অনেকটা বিশ্বাস করে ফেলে যে সুমিকে ওনাকে বিষ খাইয়ে মেরেছে। তাই তিনি সাথে সাথে তার সঙ্গে থাকা মহিলা কনস্টেবলকে নির্দেশ দেন সুমিকে অ্যারেস্ট করার জন্য।
এদিকে সুমিকে যখন টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলছিল, বিশ্বাস করেন, আমি আমার শাশুড়িকে বিষ খাওয়াই নাই। বিশ্বাস করেন, আমার স্বামী আসুক, তারপর আপনারা আমায় জেলে নিয়ে যান। উনি জানেন আমি খুন করি নাই। কিন্তু পুলিশ তার কথা যেন একদম শুনছিল না। উল্টো তাকে অনেকটা জোরপূর্বক ভ্যানে তোলা হয়। এদিকে হিমেল বাড়িতে উপস্থিত হয়ে বোনের মুখ থেকে সকল বিস্তারিত ঘটনা শুনে সুমি প্রতি একটা বিশ্বাসটা যেমন অধিকাংশ লোপ পায়। হিমলের বোন বিথি হিমলকে জড়িয়ে ধরে কান্নামাখা স্বরে বলে ওঠে, ভাই, তুই যদি ওই মেয়ে মায়ের পছন্দের মতো বিয়েটা করতি, তাহলে আজকেও আমাগো মায়ের মরাটা দেখতে লাগতো না। এখন কি তুই তোর বউরে বিশ্বাস করছো? আমি তোর বিয়ার পরে বুঝেছিলাম এই মাইয়া মায়ের সম্মান দিবে না। আর আজকে দেখ, আমার মায়েরে পুরা মাইরে ফেলাইছে। এই বলে হু হু করে কেঁদে দিলেন তিনি। বোনের এমন কথা শুনে হিমলের মুখ থেকে কোনো কথা বের হয় না। তার একদিকে যেমন মনে হচ্ছে এমন কাজ আদৌ সুমির দ্বারা করা সম্ভব না, আবার অপরদিকে মনে হচ্ছে তার বোনের কথাই সঠিক। কারণ বাড়িতে সুমি আর মা ব্যতীত আর কেউ ছিল না। তাহলে কারাগারের দেওয়াল ঘেঁষে সুমি নিজের হাতের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে খেয়াল নেই। হঠাৎ সেই চিরচেনা কণ্ঠস্বর সুমি ডাক শুনে মুহূর্তে সে চমকে ওঠে। মুখখানা উপরে ঠেকাতে করে এ আর কেউ নয়, তার প্রাণপ্রিয় স্বামী হিমেল। যদি তাকে জেলের এই অন্ধকারের রুম থেকে কেউ বের করতে পারে, তবে হিমল ব্যতীত আর কেউ পারবে না। সুমি বসা থেকে অনেকটা দৌড়ে গিয়ে লোহার শিকের এপাশ থেকে হিমলের হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো, আমি বিষ দেইনি। তুমি বলো, সামান্য ঝগড়ার কারণে আমি কেনই বা আম্মাকে মারতে যাব? অতঃপর এক এক করে সমস্ত ঘটনা সে হিমলের নিকট খুলে বলে। কিন্তু অবাক করার বিষয় হলো, হিমল সুমিকে কোনোরূপ সান্ত্বনা না দিয়ে কিছুটা কঠিন করে বলল, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি মাকে বিষ না দাও তাহলে কে দিবে? বাড়িতে তো মা আর তুমি ব্যতীত আর কেউ ছিল না, তাই না? স্বামীর মুখে এমন কথা শুনে মুহূর্তে সুমির হৃদয়টা দুর্বল হয়ে যায়। কারণ তাকে নির্দোষ প্রমাণ করার জন্য শেষ ভরসার মানুষটা আজ তাকে ভুল বুঝছে। হিমলের কথার প্রতি উত্তরে সুমি কিছুটা বলতে পারে না, বরং ফুপিয়ে কাঁদতে থাকে। সে এতক্ষণে বুঝে গেছে তাকে বাঁচানোর মতো আর কেউ অবশিষ্ট নেই। সুমি আস্তে করে হিমলের হাতটা ছেড়ে দিয়ে পূর্বের জায়গায় বসে পড়ে। অন্যদিকে হিমেল উপরে উপরে সুমির কঠোর কথা শোনালেও তার মনটাও ভালোবাসার মানুষের এমন কষ্ট দেখে চুরমার হয়ে যায়। কিন্তু এখনই সে সুমির পক্ষ নিয়ে কথা বলবে না বলে মন স্থির করে নেয়। বিদায়বেলা হিমল সুমিকে কিছু একটা বলতে চেয়েও যেন বলতে পারে না, বরং আস্তে করে লোহার শিক থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে থাকে। আস্তে আস্তে দূরে যাওয়ার সাথে সাথে তার মনে হয় হৃদয় থেকে কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে। সে জানে না আদৌ সে সুমিকে নির্দোষ প্রমাণ করে ওই বদ্ধ ঘর থেকে ছাড়িয়ে আনতে পারবে কিনা। লায়লা বেগমের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা পর্যন্ত হিমল একটা বিষয় খেয়াল করে যে ওর দুই চাচাতো ভাই কেমন যেন খাপছাড়া স্বভাবের মধ্য দিয়ে সব কিছু পাশ কাটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে লায়লা বেগমের মৃত্যুতে তারা কষ্ট পাওয়ার চেয়ে উল্টে বেশ খুশি হয়েছে। কেননা জায়গা জমি নিয়ে বহু আগের থেকে হিমলদের সাথে তাদের একটা খারাপ সম্পর্ক বিদ্যমান ছিল। কিন্তু তাই বলে এই মৃত্যুকালে এমন ব্যবহার সে কখনো আশা করেনি। দাফন কাজ শেষ করে যখন হিমেল ওর দুই ভগ্নিপতি বাড়িতে ফিরবে, তখন সে খেয়াল করে বেশ কিছুটা দূরে ওর চাচাতো ভাই কামাল ও জামাল কি নিয়ে যেন আলোচনা করছে আর হাসাহাসি করছে। হঠাৎ কামাল দূর থেকে হিমলের দিকে তাকিয়ে এক রহস্যময়ী হাসি দেয়। হাসিটা হিমলের বুকে কাটা মতো আঘাত করে। মুহূর্তে মায়ের মৃত্যুর ব্যাপারটা ওদের প্রতি সন্দেহটা বাড়তে থাকে। আর তাছাড়া সুমি তাকে বলেছিল সে যখন লায়লা বেগমের চিৎকার শুনে দৌড়ে যায়, তখন একটা ছায়া দৌড়ে বেরিয়ে যেতে দেখেছিল। তাহলে এসবের সাথে ওদের কোনো সংশ্লিষ্টতা আছে? প্রশ্নটা থেকেই যায়। এত সব ভাবনার মাঝে হঠাৎ মোবাইলে কলের শব্দে ওর হুঁশ ফেরে। আনমনে মোবাইলটা পকেট থেকে বের করতে দেখতে পায় শিয়ামের কল। শিয়ামের সাথে হিমলের বন্ধুত্বটা সম্পর্কের এক্কেবারে শিশুকাল থেকে। দুজনে একই স্কুলে পড়ালেখা করতো তৎকালীন সময়। কিন্তু হিমল পড়ালেখা অমনোযোগী এবং কম মেধাবী হওয়ায় সে মেট্রিক পাসটাও করতে পারেনি। অপরদিকে শিয়াম ছিল একদম তুখোড় মেধাবী ছাত্র। স্কুল জীবনে কোনো পরীক্ষায় প্রথম বই কি দ্বিতীয় হয়েছে কিনা সন্দেহ। আর সেই মেধাকে কাজে লাগিয়ে সে একজন সিবিআই এর সিনিয়র কর্মকর্তা। কলটি রিসিভ করার আগে
হিমল ওর দুজন ভগ্নিপতিকে বলে ওঠে, ভাইজান আপনারে বাসায় যান, আমি একটু পরে আসতেছি। হিমলের কথা শুনে ওর বড় বোনের স্বামী ফারুক কিছুটা নরম স্বরে বলল, এখন আবার কই যাস? এখন তোর উচিত বিশ্রামে থাকা। এমনিতে এদিকে আম্মা খুন হইল, আবার খুন করলো তোর নিজের বউ। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। এখন ঘোরাঘুরি না কইরা বাসায় চল। না ভাইজান, আমি ঠিক আছি, আপনারা যান, আমি একটু পরে আসতেছি। হিমলের কথায় তারা আর কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কলটি রিসিভ করতে ওপাশ থেকে শিয়াম বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, দোস্ত, আম্মু নাকি খুন হয়েছে? কি শুনতেছি এগুলা? আর সুমি তো এরকম মেয়ে না, সে সামান্য ঝগড়াঝাটির কারণে আন্টিকে খুন করবে। তুই সবসময় সুমির কথা আমাকে বলতিস, তাহলে এমন ঘটনা কিভাবে ঘটল? শিয়মের কথা শুনে হিমল আর নিজেকে স্থির রাখতে পারল না, বরং হু হু করে ফোনের এপাশ থেকে কেঁদে দিল। হিমলের এমন আকস্মিক কান্নায় শিয়ম অবাক হলো না, কারণ সে এখন খুব করেই ওর মনের অবস্থা আঁচ করতে পারছে। তাই সে সান্ত্বনার স্বরে বলল, সব কিছু আমাকে খুলে বল, এখন কান্না করার সময় না। আমার মনে হয় সুমি খুন করেনি। হিমল নিজের আবেগকে যথেষ্ট প্রশমিত করে বলল, আমারও তাই মনে হয়। আমার সন্দেহ হয় আমার চাচাতো ভাই কামাল ও জামালের উপর। মায়ের দাফনের পর ওই দুইটা চালচলন আমার ভালো লাগতেছে না রে। অতঃপর এক এক করে সমস্ত ঘটনা হিমেল শিয়ামের নিকট খুলে বলে। হিমেলের সমস্ত কথা শুনে শিয়াম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা, আমি কালকে ছুটি নিয়ে তোর বাসায় আসতেছি, দেখি কি করা যায়। তুই একটা কাজ কর, থানায় কিছু টাকা ঢেলে সুমিকে কোর্টে নেওয়ার দিনক্ষণ একটু পিছিয়ে দে। আর খবরদার, এসব যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোরই ক্ষতি। আচ্ছা ঠিক আছে। হিমলের দুই বোন বিথি আর সাথী এখনো মায়ের শোকটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। পারবেই বা কেমন করে? ঘরের মানুষের হাতে যদি আপনজন খুন হয়, তবে এর কষ্টের মাত্রাটা একটু বেশিই থাকে বটে। হিমল ঘরে ঢোকার সাথে সাথে বড় বোন বিথি দৌড়ে এসে হিমলের হাত ধরে বলে ওঠে, তোর বউ আমার মাকে খুন করেছে। তুই আদালতে সাক্ষী দিবি যাতে ওই ছেমড়ির ফাঁসি হয়। কি দিবি না? বোনের কথার জবাবে হিমল কিছু বলতে পারে না, বরং চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। হিমলের এমন নুচুপ থাকা দেখে ভীতি বেশ আক্রোশ সহিত ওর গালে চড় বসিয়ে দিয়ে বলে, আমি জানতাম তুই এমন চুপ থাকবে। ওই মাইয়া তোর তাবিজ করেছে। তুই আমার ভাই না, তা না হইলে তুই আর চুপ থাকতে পারতি না। তবুও হিমেল কিছু বলে না। শালকের প্রতি স্ত্রীর এমন ব্যবহার থেকে ফারুক কিছুটা দৌড়ে এসে হিমলের থেকে ভীতিকে ছাড়িয়ে নিয়ে বলে, কি করছো এসব? সুমি যেহেতু খুন করেছে, তাই ওর ফাঁসি অবশ্যই হবে। আর তুমি হিমলের সাথে এমন করতেছো কেন? ওর মন এমনিই ভালো নেই। এসব কথা শুনে বিথি আর কথা বাড়ায় না, বরং আক্রোশ মাখা মুখে প্রস্থান করে। প্রায় 10 দিন পর গ্রামে এসে ছনের ঘরের বদলে টিনের ঘর এবং ছোট ছোট বিল্ডিং দেখে বেশ অবাক হয় শিয়াম। পাশাপাশি রাস্তাগুলো রূপান্তর হয়েছে মেঠো পথ থেকে ইটের রাস্তায়। গ্রামের সেই আগের অপরূপ সৌন্দর্য না থাকলে শহরের ব্যস্ত কোলাহলের তুলনায় শিয়াম বেশ সতেজটাই অনুভব করছে। স্টেশন থেকে কিছুটা দূরে হিমলকে দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে যায় শিয়াম। বহুদিন পর নিজের প্রিয় বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরতে ভুললে না হিমল। জড়িয়ে ধরে হিমল হু হু করে কেঁদে দিয়ে বলে ওঠে, দোস্ত, তুই আমার বউরে বাঁচা। আমি জানি সুমি আমার আম্মাকে বিষ দেয়নি। আচ্ছা তুই শান্ত হ, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সুমিকে বাঁচানোর আর আসল খুনিকে বের করার। এখন বাসায় চল। শিয়াম হিমলদের বাড়িতে আসাতে হিমলের ছোট বোন সাথী খুশি হয়ে আপ্যায়ন করলেও বিথি এবং ফারুক যেন খুশি হয়নি, সেটা তাদের গা ছাড়া স্বভাব দেখলে অবলোকন করতে পারল শিয়াম। তবু অনেকটা জোরপূর্বক শিয়াম ফারুকের সাথে পরিচয় হয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। সেও ভদ্রতার খাতিরে আর চুপ থাকতে পারেনি। বিকালের দিকে সিয়াম কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে হিমলের চাচাতো ভাই জামালের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জামালের বাড়ির উপস্থিত হওয়া মাত্রই উঠোনে এক যুবককে দেখে সিয়াম তার দিকে এগিয়ে বলে, আচ্ছা ভাই, জামালদের বাড়ি কি এটা? যুবকটি সিয়ামকে কিছুটা পরখ করে বেশ সন্দেহ চাক্ষু নিয়ে জিজ্ঞাসা করে, জামাল রে, আপনি কি দরকার? আর আপনি ক্যাডা, কোত্থেকে আইছেন? চিনলাম না তো আপনারে। জি, আমি হিমেলের ছোটবেলার বন্ধু। হিমেলের মায়ের মৃত্যুর কথা শুনে ঢাকা থেকে এসেছি। ওদের বাসায় এখন কথা বলার পরিস্থিতি নেই। বুঝতেই পারছেন গতকাল কিরকম দুর্ঘটনা ঘটে গেল। আর এটা নাকি ওর চাচাতো ভাইয়ের বাসা। তাই একটু দেখা করতে আসলাম আর কি। যুবকটি মুচকি হেসে বলল, ও আচ্ছা, আসেন ঘরে, আসেন। আসলে বড় ভাই বাজার গেছে, আর আমার নাম হইল কামাল, হিমেলের ছোট চাচাতো ভাই।
এই বলে দাঁত কেলিয়ে হাসি দিল কামাল। ওর হাসি দেখে শিয়াম বুঝতে পারল কামাল বেশ বোকা টাইপের একটা ছেলে। কিন্তু অনেক বোকা টাইপের লোকের মধ্যেও যে ভয়ঙ্কর লোভ লুকিয়ে থাকে সেটা শিয়াম ভালো করেই জানে। বেশ কিছু সময় কথাবার্তা পরে আচমকা শিয়ামের কামালের উদ্দেশ্য বলল, আচ্ছা, আপনাদের দুই ভাইয়ের সাথে নাকি হিমালয়ের জায়গা জমি নিয়ে ছোটখাটো একটা ঝামেলা আছে? না, মানে ঝামেলা তো থাকতেই পারে, কিন্তু তবু তো আপনাদের উচিত ছিল এই শোক সময় মুহূর্তে ওদের সান্ত্বনা দেওয়া, তাই না? একমাত্র আপনজন বলতে তো আপনারাই কেবল আছেন। হিমল এই বিপদের মুহূর্তে আপনাদের এমন অবহেলা পেয়ে বেশ কষ্ট পেয়েছে। আমাকে বলল আপনাদের বোঝাতে যে সবকিছু ভুলে আপনারা দুই ভাই যেন ওদের পাশে থাকেন। শিয়ামের কথায় কামাল কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, দেখেন, আমরা তো ওগোর সাথে মিশতে চাই, কিন্তু ওর ছোট ভগ্নিপতি হিমেলরে ভুলভাল বুঝাইয়া আমাগো সাথে গ্যাঞ্জাম লাগায়। আমরা কইছিলাম আমার বাপে যেই জমি তোর বাপের থেকে কিনে নিছিল সেইটার দলিল আমাগো দিয়ে দে, কিন্তু সাথীর জামাই সবুজ বলে যে ওই জমি নাকি আমার বাপে কিনেই নেই। আমার বাপ চাচা বাইচে থাকতে সবাই মিলেমিশে আসিল, আর আমার বাপেও বিশ্বাস কইরা চাচার কাছে দলিল রাখছিল, কিন্তু এখন ওরা সেই দলিল দিতেছে না। শিয়াব মনোযোগ সহকারে এতক্ষণ যাবৎ কামালের কথা শুনছিল। আচমকা ঘরের উপর দিকে তাকিয়ে চোখ যায় একটা কাচের বোতলের উপর বিষাক্ত চিহ্ন আঁকা। দেখেই বোঝা যাচ্ছে এটা বিষের বোতল বই কি কিছু নেই। বেশ কৌতূহল হয়ে কামালকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনাদের ঘরে কি ইঁদুরের উপদ্রব আছে নাকি? এই প্রশ্ন শুনে কিছুটা চমকে ওঠে কামাল। আগ্রহ সহিত জিজ্ঞাসা করে, না না, কেন, কি হয়েছে? তাহলে বিষ দিয়ে কি করেন? ওই তাকের উপর বিষের বোতল দেখা যাচ্ছে। এমন প্রশ্ন শুনে মুহূর্তে থতমত খেয়ে যায় কামাল। কি বলবে যেন ভেবে পাচ্ছে না। শিয়াম বেশ ভালো করে খেয়াল করে কামালের শ্যামবর্ণের মুখে বিন্দু বিন্দু ঘামের আস্তরণ জেগে উঠছে। শিয়াম বিষয়টা বুঝতে পেরে তৎক্ষণাৎ বলে ওঠে, আচ্ছা ভাই, বিষের বোতলটা আমাকে একটু দেওয়া যাইবে? আসলে হিমুলদের বাসাতে আসার পর থেকে রাতে ইঁদুরের জ্বালায় ঘুমাতে পারিনি। আমার ব্যাগটাও কেটে ফেলেছে কিছুটা। চিন্তা করছি আজ রাতে ওদের সাথে একটা বন্দোবস্ত করেই ছাড়বো। এই মুহূর্তে বাজারে গিয়ে বিষ আনা সম্ভব না। বেশ দূরের পথ, বুঝতেই তো পাচ্ছেন। কামাল কিছুটা ভাঙ্গা উচ্চস্বরে বলল, আরে সমস্যা নাই, বুঝতে পারছি। তা বড় ভাইজান জানলে কিন্তু সমস্যা আছে। উনি শহরে থাকা এই বিষ আনছিল কি একটা কামে জানি। আপনি আবার বিষের ব্যাপারে বড় বাইরে কিছু কইয়েন না কিন্তু আবার। না না, জানতে পারবে না। আপনি নিয়ে আসুন, কাল বিকেলে আবার দিয়ে যাব, সমস্যা নেই। ধীর পায়ে কামাল তাকের দিকে এগিয়ে গিয়ে কম্পমান হাত দিয়ে বিষের বোতলটা তাক থেকে নামায়। শিয়ামের হাতে বোতলটা দেওয়ার সময় কামালের হাত এতটাই কাঁপছিল যে বোধহয় সে ভয়ঙ্কর কোনো জিনিস বহন করে নিয়ে এসেছে। শিয়াম আর চোখে কামালের হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার হাত দুটো কাঁপছে কেন বলুন তো? কামাল কিছু বলার আগে শিয়ামের চোখ যায় ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকা তিরিশোর্ধ্ব এক যুবকের দিকে। তবে সবচেয়ে অবাক হলো সে ঠিক সেই বিষের বোতলের দিকে বেশ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। শিয়াম বুঝতে বাকি থাকে না এটা হলো কামালের বড় ভাই জামাল। কিন্তু দুই ভাইয়ের এই বিষের বোতল নিয়ে কিসের এত ভয়? তবে কি লায়লা বেগমের বিষ দিয়ে মারার সাথে ওদের কোনো যোগসূত্র রয়েছে? হিমালের সন্দেহটাই কি তবে ঠিক? এসব ভাবনার মাঝে আচমকা জামাল দ্রুত কামালের কাছে এসে বলল, কিরে, তোরে না কইছিলাম বিষের বোতলটা জায়গা মতো লুকায় রাখতে? তা না করে তুই লোকের হাতে বিষের বোতল দিছিস কেন? আর উনি কেডা? ওনারে তো চিনলাম না। বড় ভাইয়ের এমন কথার প্রশ্নে কামাল কিছুটা চমকে ওঠে, পরক্ষণে ইতস্তত ভঙ্গিতে বলে ওঠে, না ভাইজান, আসলে উনি হইল হিমুলের ছোটকালের বন্ধু, আমাগো বাসায় আইছিল পরিচিত হইতে। বিষের বোতলটা টাকের উপরে দেখা একটু নিতে চাইলো। হিমুলগো বাসায় নাকি ইঁদুর ভইরা, তাই বিষ দিয়া উনি ইঁদুর মারার জন্য বোতলটা চাইছে। ছোট ভাইয়ের এমন কথা শুনে জামাল বেশ উত্তেজিত করে বলল, তাই বললে তুই আমারে না জিগাইয়া যারে তারে বিষের বোতল দিয়ে দিবি? বড় ভাইয়ের এমন প্রশ্নে কামাল কিছুটা বলতে চেয়েও আর বলল না, বরং চুপ করে স্থির হয়ে ঠাই অবস্থানে দাঁড়িয়ে রইল। সামান্য বিষের বোতল নিয়ে জামালের এমন উৎকণ্ঠা দেখে সে আমার চুপ থাকতে পারল না। উল্টে আগুনে ঘি ঢেলে জামালকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, এই সামান্য বিষের বোতলের জন্য আপনি ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন? এই বিষের বোতলের মধ্যে কি আলাদিনের জিন বাস করে, নাকি এই বিষ দিয়ে কাউকে খুন করেছেন? শিয়ামের এমন কথা শুনে মুহূর্তে বাজ পড়ার মতো চমকে উঠল জামাল। শিয়াম বেশ নিখুঁতভাবে জামালের ভাবভঙ্গি লক্ষ্য করলো। একজন চোর ধরা পড়ে যাওয়ার পর তার মুখখানা ঠিক যেমন দেখতে হয়, জামালের মুখখানা ঠিক তেমনই দেখতে মনে হয়েছে।
ওর কাছে। পরক্ষণে থতমত খেয়ে বলে উঠলে, মানে কি কইতে চান আপনি? এই বিষ আমি একটা কামের জন্য আনছি। কাউরে মাইরে আমার লাভ কি? লাভ লস তো পরের বিষয়। এমনও তো হতে পারে যে হিমলের মাকে বিষ দিয়ে মারার জন্যই আপনি এই বিষ কিনে নিয়ে এসেছিলেন, তাই তো না? এই কথা শোনার পর মুহূর্তে দুই ভাইয়ের মুখমণ্ডলে এক রক্তিম আভা ছেয়ে গেল এবং কপালে চিকচিক করে ঘামের আস্তরণগুলো আস্তে আস্তে বৃহৎ অণুতে পরিণত হয়ে টপ টপ করে বেয়ে পড়ে। শিয়াম বুঝতে পারল যে সে ভুল জায়গায় পা ফেলেনি, বরং জায়গা মতো ঢিলটা মেরেছে। জামাল বেশ উত্তেজিত কণ্ঠে বলল, এই মিয়া, আপনি এসব কি কন? আমরা কেন আমাগো চাচিরে বিষ দিয়ে মারতে যামু? আমাগো জায়গা জমি নিয়ে ঝগড়া হইল হিমলের লগে, তাই রে চাচিরে মাইরে আমাগো লাভ কি? চাচি আরো হিমলে কইতেছিল আমাগো দাবি করা জায়গা জমি আমাগো কাছে দিয়ে দিতে, যেন মিলমিশ হইয়া যায়। তাহলে তারে মাইরে আমাগো কোনো কাম আছে? আর আপনি এইসব কথা জিগাইতেছেন কির লাইগা? আপনি কি পুলিশের লোক নাকি? শিয়াম এমন মুখের কোণে কিছুটা হাসির রেখা টেনে বলল, হুম, ঠিক ধরেছেন, আমি একজন পুলিশের লোক। এখন জানতে চাইবো এটার প্রমাণ কি? প্রমাণটা 2 দিন পরেই না হয় দেই। আজ তবে আসি। আপনাদের বাসায় কিন্তু আবারও আসবো। প্রস্তুতি নিয়ে থাকবেন কেমন? আর হ্যাঁ, বিষের বোতলটা সঙ্গে নিয়ে যাচ্ছি। এটা দিয়ে অনেক কিছু জানার বাকি আছে। এই বলে চেয়ার থেকে উঠে শিয়াম হাঁটা দেয়। এদিকে জামাল ও কামাল দুই ভাই অদ্ভুত নয়নে শিয়ামের চলে যাওয়ার পথে তাকিয়ে আছে। তাদের দেখে মনে হচ্ছে অনেক বড় একটা বোঝা তাদের উপর থেকে সরে গেল, কিন্তু সেটার ভার রেশ এখনো কিছুটা রয়ে গেছে। সন্ধ্যার এই সময়টাতে বহু বছর পর গ্রামের মেজো পথ দিয়ে হাঁটছে শ্যাম। দক্ষিণে বাতাসটা বারবার তাকে ছুঁয়ে দিচ্ছে সীমিত সময়ের জন্য। তার মনকে খুব করে চাচ্ছে জীবনের বাকিটা সময় শহরের ওই ব্যস্ত কোলাহলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গ্রাম থেকে যেতে। কিন্তু তা চাইলেও কোনোভাবে সম্ভব না। কেননা সে তো আর ভবঘুরে ছেলেদের মতো বিন্দাস নয় যে যা ইচ্ছা তাই হবে তাই করবে। আজ তো দায়িত্বশীল নামক এক শিকলে আবদ্ধ। তার আছে একজন ভালোবাসার মানুষ। সে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় ওই কপালখানিতে চুমু ওকে দেয়। মেয়েটির নাম যেমন মিষ্টি, তেমনটাই দেখতে মায়াবী। প্রতিদিন যেন সে নতুন করে তার অর্ধাঙ্গিনীর প্রেমে পড়ে। এসব ভাবতে ভাবতে অজান্তে সিয়ামের মুখে কিঞ্চিৎ হাসির রেখা ফুটে ওঠে। কখন যে সে হিমেলের বাড়ি চলে এসেছে সেদিকে যেন তার খেয়াল নেই। হিমল আর সিয়াম পাশাপাশি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ শিয়াম বলে উঠল, আচ্ছা, সামান্য একটুখানি জায়গা জমির জন্য সম্পর্ক খারাপ করার কোনো মানে হয়? তোর চাচাতো ভাইরা যে জমিটুকু দাবি করছে সেটুকু দিলেই তো পারিস। শুধু শুধু ঝামেলা বাড়ানোর কি দরকার? হিমল কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, দোস্ত, আমি আর আম্মা ওদের জমিটা একেবারে দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু সাথীর জামাই আমাকে বলল ওর বাপে আদিমকালে কিনেছিল মাত্র 5,000 টাকা দিয়ে, আর সে সময় কোনো দলিল ছিল না ভালো মতো। আর এখন সেই জমির দাম 5 লাখ টাকা। তাই আমি ওনার কথা মতো নতুনভাবে আবার দলিল করি। বিশ্বাস করো, আমি দলিলটা জীবনেও করতাম না, যদি না উনি আমার ভুলভাল বুঝাইয়া মগজ ধোলাই না করতেন। তুই যদি বলিস তাহলে আমি কালকে সবুজ ভাইরে বুঝাইয়া ওদেরকে জায়গা জমি দিয়ে দিব। শিয়াম কিছুটা সন্দেহচক্ষু নিয়ে বলল, ওনাকে আবার বোঝাতে হবে কেন? না মানে দলিল করার সময় ওনার নামেও অর্ধেক জমি ভাগ দিয়েছিলাম। এই বলে হিমেল মাথা নিচু করে ফেলল। শিয়াম বুঝতে বাকি থাকে না যে তার বন্ধুটা যতটা চালাক মনে করেছিল, হিমল ততটাই একটা বোকা ছেলে। তবুও সে হিমলকে এ ব্যাপারে আর কিছু না বলে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। পরক্ষণে সিয়াম বলে উঠল, আচ্ছা, সুমির সাথে দেখা করতে তুই থানায় গিয়েছিলি? হুম, বিকালে গিয়েছিলাম, কিন্তু সুমি আমার সাথে একটা কথাও কয় নাই। ওই দিন ওরে কয়েকটা কঠিন কথা কইছিলাম, এই কারণে ও আমার উপর থিকা বিশ্বাস হারাই ফেলছে। আমার দিকে একবারও তাকাইলেও না। এই বলে হিমেল কিছুটা ইমোশনাল হয়ে যায়। এটাই স্বাভাবিক। ওই দিন সুমির সাথে তোর এভাবে কথা বলা উচিত হয়নি। এখন কিছু করার নাই। শুনলাম কালকেই নাকি ওরে আদালতে উঠাইবে। এর আগে তুই কিছু একটা কর ভাই। শিয়াম দীর্ঘশ্বাস ফেলে বলে, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সামান্য কোনো কুলু খুঁজে বের করতে পারিনি। আমার মনে হয় জামাল কামাল এসবের সাথে জড়িত, কারণ ওদের সাথে আন্টির কোনো শত্রুতা নেই। যা ঝামেলা তো তোর সাথে। আর আন্টিকে বিষ দেওয়ার কোনো উদ্দেশ্য নেই ওদের। তাহলে তুই কি করতে চাস? সুমি কি আম্মারে বিষ দিছে? বুঝতে পারছি না কিছু। আর ওইখানে অন্য কেউ বিষ দেওয়ার প্রমাণস্বরূপও কোনো কিছু আমার কাছে নেই।
ফরেনসিক রিপোর্টগুলো পুলিশের হাতে। এখন আমি চাইলেও অন্য কোথা থেকে এসে এই থানার পুলিশদের কাছে গিয়ে তদারকি করতে পারবো না। এটা একটা যেমন নিয়ম বহির্ভূত, অপরদিকে তারা আমাকে কোনো সুযোগ দেবে না। শিয়ামের কথাগুলো শুনে মুহূর্তে হিমলের চোখ দিয়ে রক্তবর্ণ ধারণ করলো। সে এতক্ষণে বুঝে গিয়েছে তার বন্ধু শিয়াম শুধু ঢাকা থেকে এসেছিল শুধুমাত্র তাকে ব্যর্থ সান্ত্বনা দেওয়ার জন্য। সে কখনোই তার স্ত্রীকে মায়ের মিথ্যে খুনের অভিযোগ থেকে রেহাই দিতে পারবে না। সে শুধু নামের একজন গোয়েন্দা, কর্মকর্তার কাজের বেলায় কিছু না। সুমিকে বাঁচানোর শেষ সম্বল বোধহয় আজ তবে ফিকে হয়ে গেল। রাত 2টার কিছুটা বেশি। সিএম এখনো নিজের দু চোখের পাথায় এক করতে পারেনি। পারবেই বা কেমন করে? সে তার বন্ধুর মনে যেই আশাটা জুগিয়েছিল দীর্ঘ 10 বছর পরে এই গ্রামে এসেছিল, সেটার কাজের কাজ কিছুই হয়নি। উল্টে সে হিমেলকে কাছে আরও কিছুটা ছোট হয়ে যায়। শিয়ামের কাছ থেকে হিমেলের এই কথাগুলো শুনে কিছুটা না হলেও হুট করে চলে যাওয়ার কারণটা শিয়ামের অজানা। অনেকবার চেষ্টা করেও যখন নিজের দু চোখের পাতা এক করতে পারছিল না শিয়াম, তখন সে রুম থেকে বাইরে ব্যালকনিতে আসার সিদ্ধান্ত নেয়। বহুদিন সেই গ্রামের সেই আকাশগঙ্গা তারকাবাজিটা দেখতে পায়নি। আজ সে মনের মতো প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য অবলোকন করতে চায়। রুম থেকে বের হয়ে যখনই সে ব্যালকনির দিকে এগোবে, তখন হঠাৎ সে ডান পাশের রুমটিতে মিটমিট আলোর প্রকোপ ও হালকা নড়াচড়ার শব্দ শুনতে পায়। শব্দ শুনে মনে হচ্ছে কেউ বোধহয় স্টিলের ট্রাঙ্ক খোলার চেষ্টা করছে। হিমুলের কাছ থেকে শিয়াম শুনেছিল এটা ওর মায়ের রুম এবং এই রুমে তিনি বিষক্রিয়ায় খুন হয়েছিলেন। কিন্তু এত রাতে কেই বা ওনার ট্রাঙ্ক নিয়ে গুতাগুতি করবে? অজস্র কৌতূহল ও সন্দেহ পুঁজি নিয়ে ধীর পায়ে শিয়াম হিমলের মায়ের রুমের দিকে এগিয়ে যায়। দরজার কাছাকাছি আসতে হঠাৎ শিয়াম পায়ের কাছে কিছু একটা বাড়ি খেয়ে সামান্য শব্দ হতে আলোর উৎস থাকা অভয়টি মুহূর্তে নিশ্চুপ হয়ে যায় এবং সাথে থাকা লাইটটাও নিভিয়ে দেওয়া হয়। লাইট নিভিয়ে দেওয়ার সাথে সাথে পুরো ঘর নিকষ কালো অন্ধকার ছেয়ে যায়। শিবম কিছুটা ভয় পেয়ে আচমকা বলে ওঠে, কে ওখানে? কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আবারও শিয়াম জিজ্ঞাসা করে, কে ওখানে এত রাতে এই রুমে কি করো? কথা শেষ করার আগে অন্ধকারে মিলিয়ে থাকা লোকটি দৌড়ে এসে শিয়ামের মাথা বরাবর ভারী কিছুটা দিয়ে প্রচণ্ড বেগে আঘাত করে। সাথে সাথে মেঝেতে লুটিয়ে পড়ে শিয়াম, কিন্তু অজ্ঞান হওয়ার আগে চিৎকার দিতে ভুলে না সে। কারণ এই চিৎকারের মধ্যেই আসল খুনির পরিচয় নিশ্চিত। গভীর রাতে এমন চিৎকারের আওয়াজ শুনে হিমেল সহ বাড়ির সকলে ঘুম থেকে জেগে ওঠে। চিৎকারের উৎস খুঁজতে সকলে নিজেদের রুম থেকে বেরিয়ে শিয়ামের রুমের দিকে রওনা দেয়। কিন্তু হিমেল সেখানে শিয়ামের কোনো অস্তিত্ব না পেয়ে হঠাৎ সে খেয়াল করলো লায়লা বেগম তথা মায়ের রুমের দরজা খোলা। কৌতূহলবশত দরজার কাছাকাছি আসতে হিমেল শিয়ামকে মেঝেতে অজ্ঞান অবস্থা আবিষ্কার করে। রক্তে যেভাবে মেঝেটা লাল হয়ে গেছে, তাতে আর বুঝতে বাকি থাকে না যে আরও কিছুক্ষণ আগে ওকে এভাবে মেরে ফেলে রাখা হয়, তবে মারাত্মক কিছু ঘটে যেতে পারে ওর সাথে। হিমলের ছোট বোনের স্বামী সবুজ শিয়ামের এমন মুমূর্ষু অবস্থা দেখে তৎক্ষণাৎ উত্তেজিত কণ্ঠে হিমলকে বললেন, তুমি এক্ষুনি ওর হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, তা না হলে খুব খারাপ কিছু ঘটে যাবে। সবুজের কথা মতো হিমল এক মুহূর্ত দেরি না করে বেশ হন্তদন্ত হয়ে সিয়ামকে কোলে তুলে নিল। হিমলের গ্রামের মধ্যে অন্তত সুদর্শন শক্তিশালী পুরুষ হওয়াতে শিয়ামকে কোলে নিতে ওর তেমন বেগ পেতে হলো না। কিন্তু কোলে নেওয়ার পর মুহূর্তে হিমলের চোখ যায় লায়লা বেগমের খাটের নিচে থাকা ব্রিটিশ আমলের ট্রাঙ্কটির দিকে। মনে হচ্ছে কেউ যেন সেটির ভিতর তালাটি ভেঙে ভিতরে জিনিসপত্র চুরি করার চেষ্টা করছিল। মুহূর্তে ওর সামনে সকল কিছু পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারে এসবের কারণে সিয়ামের এই অবস্থা করেছে এই অজ্ঞাত চোরটি। কিন্তু কে সেই অজ্ঞাত চোর? সিয়াম আদো আদো ভঙ্গিতে চোখ খুলে খেয়াল করলো পাশে হিমল বেশ ক্লান্ত অবস্থায় ওর জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে। বোঝাই যাচ্ছে কাল রাতের ঘটনার পর নিজের চোখের পাতা একটুও এক করতে পারেনি। শিয়াম যখনই উঠতে যাবে তখনই সে নিজের মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। হিমেল বেশ উৎকণ্ঠা নিয়ে বলে, আরে উঠিস না, শুয়ে থাক, ডাক্তার বলেছে তোকে বিশ্রাম নিতে। শিয়াম আর কোনো তোয়াক্কা না করে উৎফুল্ল কণ্ঠে বললে, দোস্ত, আসল খুনিকে ধরার দ্বার প্রান্তে চলে এসেছি অনেকটাই। সুমিকে আদালতে ওঠানোর বেশি সময় নেই। এখন যদি আর এক মুহূর্তে দেরি করি তাহলে তুই সুমিকে যেমন চিরতরের জন্য হারাবি, তেমনই তোর মাকে বিষ দেওয়া সেই অজ্ঞাত পুরুষের শাস্তি কোনোদিনও হবে না। দেশের আইন সম্পর্কে তুই না জানলেও আমি বেশ ভালো করেই জানি। একবার যদি কাউকে মিথ্যে মামলায় ফাঁসানো যায়, তবে জেল থেকে বের হওয়াটা যতটা কঠিন, তার চেয়ে বেশ কঠিন হয় আসল অপরাধীকে পুনরায় আদালতের কাঠগড়ায় নিয়ে আসা। তখন তুই সিদ্ধান্ত নে,
আমাকে এখানে বিশ্রামে রাখবি নাকি তুই তোর বউকে বাঁচাবি? হিমেলের শিয়ামের কথা শুনে বেশ প্রথমে উৎফুল্ল হলো, পরক্ষণে চিন্তিত মুখভাবে বলল, কিন্তু তুই তো এখন অসুস্থ, মাথায় কাঁচা ব্যান্ডেজ, আর বেশি দৌড়াদৌড়ি করলে আরও সমস্যা হইব। এই অবস্থায় কি তোরে বাসায় নেওয়া ঠিক হবো? শোন, এখানে আমার কি হলো না হলো সেটা আমি ম্যানেজ করে নিব, কিন্তু আজ যদি আমি তোর বউকে মিথ্যে মামলা থেকে বাঁচাতে না পারি, তাহলে এখানে আসাটাই ছিল আমার জীবনের জন্য বৃথা। তুই ডাক্তারকে ভুলভাল বুঝিয়ে এক্ষুনি বাসায় চল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। শিয়াম আর হিমাল বসে আছে থানায়। একটু পরে সুমিকে জেলা আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে দায়িত্বরত পুলিশ অফিসার আর কনস্টেবলদের। শিয়াম কিছুক্ষণ পর পর হিমলের দিকে দৃষ্টি নিক্ষেপ করাতে খেয়াল করছে ছেলেটি সুমিকে দেখার জন্য বেশ পায়চারি করছে, পাশাপাশি সে ওকে অন্তত পক্ষে কয়েক শতবার জিজ্ঞাসা করেছে এসব ঘটনার পিছনে কার হাত ছিল। কিন্তু বারবারে সে এক রহস্যজনক হাসি দিয়ে ওকে বলেছে, এটা তোর জন্য একটা সারপ্রাইজ, এখন বলবো না, আদালতে গেলে প্রমাণসহ দেখতে পারবি, তখন নিজে অবাক হয়ে যাবি খুনিকে দেখে। শিয়ামের কথা শুনে হিমল কোনো কথা বলে না, বরং চুপচাপ স্থির হয়ে জায়গা মতো বসে থাকে। আর এখনো বিশ্বাস হচ্ছে না যে শিয়াম সত্যি সত্যি তার মায়ের আসল খুনিকে ধরিয়ে দিতে পারবে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ ওসি রুম থেকে শিয়ামের ডাক। ওসি সাহেব শিয়ামের কথা শোনার পর হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকেন। তিনি সকল সাক্ষ্য প্রমাণ দেখার পরেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অজস্র কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলে, আপনি সবকিছু ঠিকঠাক বলছেন? ওসি সাহেবের এমন প্রশ্নে শিয়াম বেশ বিরক্ত স্বরে বলল, শুনুন, আমি এখানে আদিমকালের কেচ্চা কাহিনী শোনাতে আসিনি আপনাকে। সকল প্রমাণ আপনার সামনে আছে। এরপর যদি বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার নেই। আপনাকে আগেই বলেছি, আমি সিবিআইতে আছি। আমরা সাধারণ পুলিশদের মতো গোবর মাথায় নিয়ে গোয়েন্দাগিরি করি না, এবং বরং নিজের সর্বস্ব দিয়ে এবং মাথা খাটিয়ে সিবিআই কাজ করি। সিএমের কথা শোনার পর ওসি সাহেব কিছুটা নড়েচড়ে বসলেন বোধহয়। পরক্ষণে তিনি বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কি তাহলে ওই ব্যাটাকে এখনই অ্যারেস্ট করব? না, সেটার প্রয়োজন নেই, কারণ আসামি নিজেই আদালতে উপস্থিত থাকবেন। তাই আপনাকে ফাও কষ্ট করা না করাটাই ভালো। সেটাও বলেছেন। তাহলে আমরা এখনই রওনা দিই। সুমিকে কোর্টে ওঠানো হয়েছে। কোর্টের সামনে থাকা চেয়ারগুলোর একপাশে সুমির বৃদ্ধ বাবা মা, ছোট ভাই, আর অপর পাশে শিয়াম, হিমেলের সহ সাথী, বিথি, স্বামী, পাশাপাশি হিমলের দুই চাচাতো ভাই জামাল, কামালও ছিল। সুমির বাবা মাকে দেখেই বোঝা যাচ্ছে তারা গ্রামের একদম সহজ সরল মানুষ। তারা ভেবে নিয়েছে লায়লা বেগমের বিষ তার মেয়েই দিয়েছে, তাই সুমির কেস লড়ার জন্য কোনো উকিলের শরণাপন্ন হয়নি তারা। অপরদিকে হিমেল চাইলেও সুমির পক্ষে কোনো উকিল নিতে পারবে না, কেননা স্বাভাবিকভাবে হিমেলের বড় বোন এই বিষয়টা কখনো মেনে নিতে পারবে না। প্রথমে বাদীপক্ষের উকিল একে একে সুমিকে অতীতের করা শাশুড়ির সাথে দুর্ব্যবহারের কথা আদালতে উপস্থাপন করতে থাকে, কারণ সুমিকে খুনি প্রমাণ করার জন্য এসব বলা একরকম ওয়াজিব কাজের মতোই বলা চলে। উকিল সাহেব এক এক করে আসামিকে দোষী প্রমাণের ভিত্তি মজবুত করার জন্য সাক্ষ্যদাতা হিসাবে হিমলের দুই ভগ্নিপতি ও বড় ভগ্নিপতি ফারুককে সাক্ষ্য গ্রহণ করেন। এক এক করে যখন সবাই সুমির বিরুদ্ধে কথা বলছিল, তখন আর একটা অসহায়ের মতো সুমি আর নিজের আবেগকে প্রশমিত করতে না পেরে কাঠগড়ার স্বস্থানে দাঁড়িয়ে হু করে কেঁদে ওঠে। তার এই কান্নার শব্দ এই মুহূর্তে অনেকের কাছে বিরক্ত মনে হলো, শিয়ম ঠিকই ওর প্রতি কিঞ্চিত মায়া অনুভব হয়। শেষমেশ যখন হিমলকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়, তখন সে অনেকটা নিরুপায় হয়ে বড় বোনের ভয়ে সুমির বিরুদ্ধেই সাক্ষী দিতে বাধ্য হয়। শিয়াম হিমলের এই রূপ দেখে রাগ করার বিনিময়ে কিছুটা রহস্যজনক বাঁকা হাসি দেয়। হয়তো এই হাসির মাঝে অনেক কিছু লুকিয়ে আছে। সবার সাক্ষ্য নেওয়ার পর বিচারক সকলের উদ্দেশ্যে বলেন, আমরা অলরেডি আসামির বিরুদ্ধে একাধিক সাক্ষ্য পেয়েছি। যদি আগামী পক্ষের কেউ কিছু বলতে চায় তাহলে বলতে পারেন। সাথে সাথে শিয়াম হাত তুলে সায় দিতেই সবাই অবাক নয়নে ওর দিকে তাকিয়ে থাকে। হিমল যদিও অবাক হয় না, কিন্তু হিমলের পরিবার, সুমির পরিবার সকলে হতভম্ব হয়ে যায় ওর এমন কাণ্ড দেখে। ধীর গতিতে যথাস্থানে পৌঁছালে হিমল আবার বলা শুরু করে, আমরা প্রতিদিন পেপার, পত্রিকা এবং টিভি নিউজ চ্যানেলে অজস্র খুনের ঘটনা শুনে থাকি। অবাক করার বিষয় হলো, সামান্য কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য কিংবা সামান্য একটুখানি শত্রুতার জন্য মানুষ অন্যের জীবন নিতেও দ্বিধাবোধ করে না। তাদের খুনের ধরনটা থাকে বেশ ইউনিক। খুনি নিজেকে রক্ষা করার জন্য এতটাই নিখুঁত খুন করে যে অধিকাংশ ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আজ হয়তো সবাই একটা নির্দোষ মেয়েকে শাশুড়ির সাথে সামান্য ভুল বোঝাবুঝির কারণে অপরাধী বানাচ্ছে।
এটা স্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি যখন এই মেয়েটাকে নির্দোষ প্রমাণ করার পর আসল খুনির মুখোশটা আপনাদের সামনে উন্মোচন করব, তখন আপনাদের অবাক হওয়ার সীমা থাকবে না। কেননা আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। এটুকু বলে শিয়াম কিছুটা থেমে যেতে উকিল সাহেব বেশ উৎফুল্ল স্বরে বলল, তাহলে খুনিকে? শিয়াম বেশ নির্লিপ্ত স্বরে উত্তর দিল, আর কেউ নয়, স্বয়ং আমার প্রাণপ্রিয় বন্ধু হিমেল। কথাটি শোনার সাথে সাথে কোর্টে উপস্থিত সকলের মাথাতে বাজ পড়ল বোধহয়। মুহূর্তে হিমল উত্তেজিত কণ্ঠে বললে, কি বলতেছিস তুই এগুলা? তোর মাথায় বাড়ি খাওয়ার পর কি পাগল হয়ে গেলি নাকি? শিয়াম মুচকি হেসে উত্তর দেয়, না বন্ধু, পাগল হইনি। তবে পাগল হতাম যদি গতকাল রাতে আমার মাথায় তুই আঘাত না করে অন্য কেউ আঘাত করতো। শিয়ামের এমন উদ্ভট কথা শুনে উকিল সাহেব বলল, আপনার কথা শুনে আমার নিজেরই আপনাকে পাগল মনে হচ্ছে। সে কে ইবা নিজের মাকে খুন করতে যাবে? এটা তো কোনো পাগলও করবে না। আপনি ঠিক বলছেন, কিন্তু যেখানে হিমল কখনো লায়লা বেগমের পেটের সন্তান ছিল না, সেখানে কি আপনি বলবেন যে সে খুনটা করতে পারবে না? মানে কি, কি বলতে চাচ্ছেন? মানে হিমল ছিল লায়লা বেগমের পালক ছেলে। পরপর যখন ওনার ২ মেয়ে হয়, তখন তিনি একটি ছেলের জন্য প্রচণ্ড হাহুতাশ করেছিলেন। কিন্তু সাথীকে জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়েন। তখন হিমলের বাবা পারিবারিক ব্যবসা সূত্রে নিজ গ্রাম ছেড়ে মাকে নিয়ে অন্যত্র পাড়ি জমান। মূলত এটা ওদের ব্যবসায়িক কাজের জন্য নয়, বরং হিমলের মাকে একটি পুত্র সন্তান পালক এনে দিয়ে নিজের সন্তান হিসেবে সেই ছেলেকে আপন পুত্রের মর্যাদায় ভূষিত করাটাই লক্ষ্য ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু হিমলকে দত্তক নেওয়ার পরে আসল সত্যটা তারা বেশিদিন আত্মীয়স্বজনের কাছে গোপন রাখতে পারেনি। এক পর্যায়ে হিমেল বড় হলেও সেও আসল সত্যটা জেনে ফেলে। লায়লা বেগম ওকে মাতৃস্নেহে বড় করলেও সে ভিতর থেকে অনুভব করে তিনি বোধহয় ওকে প্রাপ্য ভালোবাসা দিচ্ছে না। হিমলের বাবার মৃত্যুর পর সে অনেকটা উড়নচণ্ডী স্বভাবে হয়ে যায়। মায়ের অমতে সে নিজের পছন্দ মতো সুমিকে বিয়ে করে, এবং এ কারণে লায়লা বেগমের চোখের কাঁটা হয়ে দাঁড়ায় সুমি। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাধে গত কয়েক মাস আগে। হিমল আচমকা নিজের খারাপ ব্যবসায়িক পার্টনারের পাল্লায় পড়ে জুয়ার আসক্ত হয়ে যায়। পাশাপাশি সুমির সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে অন্য মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে থাকে। এক পর্যায়ে সুমিকে আর ভালো লাগে না, কিন্তু এটা সে সরাসরি প্রকাশ করতে সাহস পায় না, কেননা সুমিকে সে ভালোবেসেই বিয়ে করেছিল। অপরদিকে জুয়া খেলে ব্যবসায় প্রচুর লস হওয়ার কারণে তার প্রচুর টাকার দরকার ছিল, তাই লায়লা বেগমকে খুন করার মাধ্যমে সে উত্তরাধিকার সূত্রে হওয়া প্রচুর অর্থের মালিক হতো। তার মূল উদ্দেশ্য ছিল বিথি ও সাথীর সম্পত্তির ভাগ না দিয়ে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ায়। তাই দুই বোনকে না জানিয়ে লায়লা বেগমের ট্রাঙ্ক থেকে দলিলটি রাতের অন্ধকারে একান্তে নিয়ে যেতে চেয়েছিল। হিমল এখানে এক ঢিলে দুই পাখি মেরেছে। প্রথমত লায়লা বেগমকে মেরে সম্পত্তির মালিকানা পাওয়ার ষড়যন্ত্র, দ্বিতীয়ত বউ শাশুড়ির ঝগড়াকে পুঁজি করে সুমিকে নিজের পথ থেকে সরাতে চেয়েছে। তবে আমার কাছে সবথেকে কষ্টের বিষয় ছিল, যেই মা হিমলকে রাস্তা থেকে তুলে এনে আপন মাতৃশ্রেণে বড় করেছে, সেই মাকে সে সুস্থ চেতনার বলি দেওয়ায় সামান্য কিছু অর্থের জন্য খুন করেছে। আমার মতে ওদের মতো পুরুষদের ৩ বার ফাঁসি হওয়া উচিত। এই বলে শিয়াম কঠোর দৃষ্টিকে হিমলের দিকে তাকায়। সে কোনো কথা বলে না, মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণ যাবৎ সবাই অবাক নয়নে শিয়ামের কথা শুনছিল। কেউ ভাবতেই পারেনি যে লায়লা বেগমের খুনের পিছনে এত বড় একটা রহস্য লুকিয়ে আছে। শিয়াম যেদিন পরশুদিন রাতে হিমলের আড়ালে তার প্রেয়সীর সাথে কথোপকথন শুনতে না পেত, তাহলে কখনোই সে আজ নিজের বন্ধুকে এত নিচু জায়গায় ভাবার সুযোগ পেত না। সেদিন রাতে কথোপকথন লায়লা বেগমের বিষক্রিয়া হত্যার সকল ষড়যন্ত্র ফাঁস করে দেয়। হয়তো শিয়াম এই ২ দিন হিমলের সাথে অভিনয় করেছিল ঠিকই, কিন্তু গতকাল রাতে যখন হিমল লায়লা বেগমের ট্রাঙ্ক থেকে দলিল চুরি করার চেষ্টা করেছিল, তখন সাহসায় সে বুঝে গিয়েছিল যে ওটা হিমল বইকে আর কেউ না। শিয়াম নিজের কর্মস্থলে যাবার প্রস্তুতি নিচ্ছে। সে ভেবেছিল বহু বছর গ্রামে এসে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করবে ঠিকই নিজের মতো করে, কিন্তু সেটা আর হলো কই। গ্রামে এসে সত্যকে জয় করতে গিয়ে আজ সে নিজের বন্ধু কাছের এক স্বার্থপর ব্যক্তি। হিমলের ২ বোন সাথী বিতি শিয়ামকে আরও কিছুদিন থাকার জন্য জোরাজুরি করলেও সে আর ইচ্ছে প্রকাশ করল না। সুমি মেয়েটা কেন যেন শিয়ামের সাথে জেল থেকে নির্দোষ হয়ে ছাড়ার পরে একটি কথাও বলেনি। যদিও ওর বাবা মা ঠিকই কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তবে সমীর কৃতজ্ঞতা প্রকাশ না করার একটি ব্যাখ্যা সে দাঁড় করেছে। হ্যাঁ, মেয়েটি
হিমলকে প্রচণ্ড ভালোবাসতো আর এখনও বাসে। তাই হিমলকে দোষী না বানিয়ে যদি তাকেই জেলে পাঠানো হতো তাহলে সে বোধহয় মাথা পেতে নিত। মেয়ে জাতিটা আসলেই অদ্ভুত। একবার কাউকে মন দিয়ে ফেললে যদি তাকে কেটে ফেলা হয় তবুও তার মনের পরিবর্তন করার সাধ্য কারো নেই। গ্রামের মেঠো পথে দিয়ে হাঁটার সময় শিয়াম নিজের অর্ধাঙ্গিনী মিষ্টি মেয়েটির কথা ভাবতে মুখে একচিলতে হাসি ফুটে ওঠে। সেও তাকে সুমির মতো ভালোবাসে। পরক্ষণে হিমলদের মতো পুরুষদের কথা ভাবতে মুখটা কালো হয়ে যায়। এরাই তো নারীর দুর্বলতাকে পুঁজি করে যুগ যুগ ধরে ওদেরকে ধোঁকা দিয়ে আসছে। আসলেই কি পুরুষ জাতি ধোঁকাবাজ? গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভুল ত্রুটি মার্জনীয়।